বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একই সঙ্গে তিনি নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন। দেশবাসীর উদ্দেশ্যে এক লিখিত বার্তায় বলেছেন, অতীতের অসতর্ক মুহূর্তের কথায় যারা কষ্ট পেয়েছেন বা অনুভূতিতে আঘাত পেয়েছেন তাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেবো না। ইউটিউবের মধ্যে এই যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা ইউটিউবারদের এভাবে গণমাধ্যমের সামনে গালিগালাজ করেন বিএনপি নেতা মির্জা আব্বাস। সামান্য কেরানির সন্তান হয়ে কিভাবে ব্যাংকের মালিক হয়ে উঠেছেন তিনি, এই নিয়ে রহস্য আজও ঘুরে বেড়ায় মানুষের মনে। এবার মির্জা আব্বাসকে রীতিমতো কাঠগড়ে দাঁড় করিয়েছেন নিউ ইয়র্কে বসবাস করা প্রবাসী বাংলাদেশি কিশোরী প্রিসিলা। রীতিমতো ধুয়ে দিয়েছেন মির্জা আব্বাসকে। সাহসের প্রশ্ন রাখার পাশাপাশি টাকার উৎস জানতে চেয়েছেন ছোট্ট প্রিসিলা। আব্বাস, এই বেটা পকেট মাই হারামজাদা, তুই চাঁদাবাজি করতে শুয়োরের বাচ্চা শান্তিনগর বাজারে গিয়ে বিএনপির নেতা ইলিয়াস আলীকে যে গুম করে পেট কেটে গলা কেটে নদীতে সাগরে ভাসিয়েছে, এই গুমের সাথে জড়িত এই মির্জা আব্বাস। চীন যে কোনো সময় ভারতের চিকেন স্নেকে কোপ বসাতে পারে, এমন আতঙ্কেই মোদী সরকারের রাতের ঘুম হারাম। এবার তিস্তাপাড়ের মানুষের দুঃখ ঘোচাতে কোমর বেঁধে নেমেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই অভিযানে তার সঙ্গী হতে পারে শি জিনপিং এর চীন। খেলাটা অন্য জায়গায়, জিওপলিটিক্যাল একটা খেলা আছে। ইউক্রেনের সাথে 3 বছর লড়াই করেও রাশিয়া জিততেছে, বাট আসলে যেভাবে যুদ্ধটা সহজে জিতে যাবে ভাবছিল, এটা হয় নাই। এখন সামরিক শক্তিতে বাংলাদেশ অনেক দুর্বল, এটা আমরা জানি। কিন্তু বাংলাদেশের সাথে যে দেশগুলোর এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, লাইক চীন, লাইক পাকিস্তান, এখন যদি যুদ্ধ লাগে কখনো, এখানে এই শক্তিগুলো কানেক্ট হয়ে যাবে, এটা ভারতও বলছে ভালো করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাজিকে ধরাশায়ী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 50টার অধিক রাষ্ট্র এবং সেই 50টির অধিক রাষ্ট্রের 550 জন ডেলিগেটের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন 2025। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করে দলের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়লো, কঠিন চাপে পড়লো। বিএনপি কঠিন বেকায়দায় পড়েছে। বিএনপি জনরোষে পড়ার একটা পালা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এই গোলাম বলছে, আপনারা একটু পড়ে দেখেন, we will not easily accept reforms made by them. Them মানে who? আব্বাস, এই বেটা পকেট মাই হারামজাদা, তুই চাঁদাবাজি করতে শুয়োরের বাচ্চা শান্তিনগর বাজারে গিয়ে মাছের আড়তে ঢুকে শান্তিনগর বাজার থেকে চাঁদাবাজি কইরা তুই মাছ নিছিস ওইখান থেকে, শুয়োরের বাচ্চা। তুই কার কথা বলতেছিস? We will not easily accept reforms made by them. If they make reforms, we will change them once we are in power. দর্শকবৃন্দ, এই কুত্তার বাচ্চা বলছে তারা যদি কোনো রিফর্ম আনে আমরা এটাকে কখনোই অ্যাকসেপ্ট করব না। যদি তারা করে আমরা ক্ষমতায় আসার সাথে সাথে ওটা বাতিল করব। এই কুত্তার বাচ্চা বলছে। এই কুত্তার বাচ্চাকে জানেন? ইলিয়াস আলীকে যে গুম করা হয়েছে, বিএনপির নেতা ইলিয়াস আলীকে যে গুম করে পেট কেটে গলা কেটে নদীতে সাগরে ভাসিয়েছে, এই গুমের সাথে জড়িত এই মির্জা আব্বাস। এই মির্জা আব্বাস একটা ড্রামা করেছিল, আওয়ামী লীগকে সেভ করার জন্য বলেছিল যে ইলিয়াস আলীকে কে গুম করেছে আমি জানি, ইলিয়াস আলীর গুমের সাথে আওয়ামী লীগ জড়িত না, ইলিয়াস আলীর গুমের সাথে হাসিনা জড়িত না, বা আওয়ামী লীগ জড়িত না, বা সরকার জড়িত না। এই মাদারসান এই কথাটা বলেছিল। এই শুয়ারের বাচ্চা, এই শুয়ারের বাচ্চা এখন বলে যে তারা we will not easily accept reforms by them. এই them কে? আব্বাস। এই হারামজাদা,
দেমটা কে? হারামজাদা, তুই ইলিয়াস আলীর গুমের সাথে জড়িত কুত্তার বাচ্চা। আব্বাস, তুই তোর বউকে আর লোকজনকে বেগম জিয়ার পাশে রাখিয়েছিস খবর আদান প্রদান করার জন্য। কুত্তার বাচ্চা, তুই হাসিনার কাছে গিয়ে খবর দিয়েছিস। তুই রয়ের হয়ে কাজ করেছিস। ইন্ডিয়ান হাই কমিশনে প্রণয় ভার্মার সাথে কুত্তার বাচ্চা একের পর এক তুই মিটিং করেছিস। আর এখন বলছিস তাদের দেয়া রিফর্ম আমরা মেনে নেব না। দর্শকবৃন্দ, এই একটা লোকের জন্য তো আমি বলতে পারি না যে আপনারা বিএনপি কে ভোট দেবেন না। এই একটা কুত্তার বাচ্চার জন্য আমি বলতে পারবো না যে বিএনপি কে ভোট দেবেন না। আমির খসরু মাহমুদের মতো একটা বেশ্যার বাচ্চার জন্য আমি বলবো না যে বিএনপি কে ভোট দিবেন না। আমি বলতে পারবো না। বিএনপি অনেক বড় একটা অর্গানাইজেশন, সেখানে এ ধরনের 2, 4, 10টা কুত্তার বাচ্চা থাকবে, যেসব কুত্তার বাচ্চারা ভারতীয় স্বার্থ সংরক্ষণ করবে। ভোটের সময় এই মির্জা আব্বাসকে ভোট দিবেন না। এই মির্জা আব্বাসকে আপনারা ভোট দিবেন না। আমির খসরু মাহমুদের মতো ভারতীয় দালাল শুয়োরের বাচ্চা এই বেশ্যাদেরকে আপনি ভোট দিবেন না। মির্জা ফখরুলকে ভোট দিবেন না। সামাওয়াতকে ভোট দিবেন না। নবী রুবিন ফারহানাকে আপনারা ভোট দিবেন না। আব্দুল আউয়াল মিন্টু অথবা তাবিত আউয়াল এদেরকে ভোট দেবেন না। এরা ভারতীয় দালাল, এরা ভারতীয় কুত্তার বাচ্চা। গত 53 বছরে যেই রাজনীতিবিদরা দেশের রিফর্ম করতে ব্যর্থ হয়েছে, গত 53-54 বছরে যেই কুত্তার বাচ্চারা বাংলাদেশের একটা ইনফ্রাস্ট্রাকচারকে সঠিক পথে তৈরি করতে ব্যর্থ হয়েছে, সেই কুত্তার বাচ্চারা বলে মির্জা আব্বাস তোরে মির্জা তোর বাসার ভিতরে ঢুকানো উচিত চাপ পাইছে। শুয়োরের বাচ্চা, রিফর্ম বানাম জানিস হারামজাদা? মুরগির ঘাড়ে ঝুলে আছে ভারতের বিপদ। চীন যে কোনো সময় ভারতের চিকেন স্নেকে কোপ বসাতে পারে এমন আতঙ্কেই মোদী সরকারের রাতের ঘুম হারাম। হঠাৎই নিরাপত্তাহীনতায় ভুগছে ভারত। দুশ্চিন্তার ভাঁজ দেখা দিচ্ছে মোদির কপালে। সম্প্রতি ঢাকার সঙ্গে বেইজিংয়ের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারতের এই আতঙ্ক যেন আরও বাড়িয়ে দিয়েছে। তাই উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক অঞ্চলে সেনা উপস্থিতি বাড়িয়েছে ভারত। বাংলাদেশের উন্নয়নের এক অন্যতম অংশীদার চীন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে তিস্তা নদী প্রকল্পের সহায়তার আশ্বাস পেয়েছেন। এদিকে দীর্ঘ সময়ে তিস্তাকে ঘিরে বিগত সরকারের নানা রকম রাজনীতি, তিস্তার উপর ভারতের অবিচার, তিস্তাকে নিয়ে বাংলাদেশের খামখেয়ালিপনা এসবই গোটা জাতি দেখেছে। তিস্তা পাড়ের মানুষের কষ্ট কোনোদিন মূল্যই পায়নি ভারতের কাছে, বরং বারবার প্রতিশ্রুতির নামে ধোঁকা দিয়েছে প্রতিবেশী দেশটি। এবার তিস্তা পাড়ের মানুষের কষ্ট ঘোচাতে কোমর বেঁধে উঠে পড়ে লেগেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই অভিযানে তার সঙ্গী হতে পারে শি জিনপিংয়ের চীন। এই নদীকে ঘিরে উত্তরবঙ্গের মানুষের বহুদিনের দুর্দশা লাঘবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের হাত ধরতে চাচ্ছে বাংলাদেশ। এদিকে এই পরিকল্পনার অংশ হতে প্রধান উপদেষ্টার চীন সফরেই আগ্রহ দেখিয়েছে শি জিনপিংয়ের সরকার। আর এতেই চিকেন স্নেকের কাছাকাছি রংপুর অঞ্চলে চীনের সম্ভাব্য উপস্থিতিকে ঘিরে এখন শঙ্কা আর দুশ্চিন্তা ভর করছে নরেন্দ্র মোদীর কপালে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাজিকে ধরাশায়ী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 50টার অধিক রাষ্ট্র এবং সেই 50টির অধিক রাষ্ট্রের 550 জন ডেলিগেটের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন 2025। এই বিনিয়োগ সম্মেলনে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের বক্তব্য দিয়েছেন এবং এই বিনিয়োগ সম্মেলনটি 4 দিনব্যাপী ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইতিমধ্যেই এই সম্মেলন চলমান রয়েছে। আপনারা জানেন দেশে এই প্রথম এত বড় আয়োজনে, এত বড় সুন্দর পরিবেশে, এত বড় আস্থা নিয়ে, ভালোবাসা নিয়ে এবং বিশ্বস্ততা নিয়ে আমাদের এই আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 50টা রাষ্ট্র, 4টিখানি কোনো বিষয় নয় যে 50টা রাষ্ট্রের বিভিন্ন বিনিয়োগকারী সংস্থা, ব্যক্তিবর্গ, তারা 550-এর অধিক মানুষ এই জায়গায় অংশগ্রহণ করছে রেজিস্ট্রেশন করে। এটা আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য এক নতুন দিকপাল বলে আমি মনে করি।
আপনারা জানেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আহ্বানে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। একদিকে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা নষ্ট, অন্যদিকে নরেন্দ্র মোদীর মাথা নষ্ট, অন্যদিকে শেখ হাসিনা আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গিয়েছে। তাদের মূল সমস্যাটাই ছিল যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরাস্ত করা যায় কিনা। যেখানে তাকে পরাস্ত করার কথা, যেখানে তাকে দেশ থেকে বিতাড়িত করার কথা, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 170 অধিক ছোট বড় আন্দোলন এই গত কয়েক মাসে হয়েছে শুধু যমুনার সামনে, সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস বীর দর্পে বাংলাদেশের অর্থনীতি চালিকা শক্তি হিসাবে এই দেশকে গঠন করার জন্য দিন রাত নির্লসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই জানেন চায়না সফর শেষ করে এসে এক রাত যেতে না যেতেই পরের দিন শুল্ক যে আমেরিকা আমাদের উপরে আরোপ করতে যাচ্ছেন সেই শুল্কের উদ্দেশ্যে বিশেষ বৈঠকে তিনি মিলিত হয়েছেন, এমার্জেন্সি বৈঠকে, যে সবসময় ভাবছেন কি করে অর্থনীতি সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়। এক কথায় তিনি 24 ঘন্টাই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এখন লড়াই করে যাচ্ছেন, সংগ্রাম করে যাচ্ছেন। বাংলাদেশের বিজনেস পলিসিতে যে সামনের দিকে একটি সোনালী ভবিষ্যৎ, স্বর্ণালী যুগ অপেক্ষা করছে এবং এদেশের ব্যবসায়িক মানুষরা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে, আস্থা রাখছে, তা এই গত কয়েক মাসেই অনুমেয়। বিভিন্ন প্রান্তে আপনি কথা বলে দেখবেন সবাই একই কথা বলবে, ইউনূসের উপরে আমাদের আস্থা রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এই ব্যবসা বাণিজ্য রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কামনা করি। আপনারা জানেন যে ঘটনাটি এখন ঘটতে যাচ্ছে, 50টা রাষ্ট্র এবং 550টা প্রতিনিধি এখানে উপস্থিত হয়ে যে বৈঠক করছেন, এই বৈঠকে তাদেরকে আস্থা দেওয়া হচ্ছে যে বাংলাদেশে কেন তিনি বিজনেস করবেন, ওই দেশের মানুষরা আমার দেশে কেন ইনভেস্ট করবে, আমাদের সুযোগ সুবিধা তাদেরকে কি দেওয়া হবে। আপনারা জানেন যে প্রত্যেক ব্যবসায়ী তারা চায় যে কোনো জায়গায় যদি তার ব্যবসা সফল হতে হয় সবার আগে ওই দেশের নেতৃত্বের প্রতি তার আস্থা থাকতে হয়, যে আমি যেখানে ইনভেস্ট করবো সেখানে আমি নিরাপদ কিনা, আমার টাকাটা রিটার্ন আসবে কিনা, আমি সেখানে সাপোর্ট পাবো কিনা, নিরাপত্তাহীনতায় ভুগতে হবে কিনা। তো আওয়ামী লীগ যে চুরি চারামি করে গিয়েছে সেই সময় তো বাংলাদেশের যত বিনিয়োগ আসতো সবই পার্সেন্টেজ, মানে টাকা পয়সা লোপাট করা ছাড়া আর কিছুই ছিল না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এখন গ্লোবালি এমন একজন ব্যক্তি যিনি নোবেল লরিয়েট হিসেবে যেমন সম্মানিত, একজন অর্থনীতিবিদ হিসেবে সম্মানিত, একজন একেবারেই মানুষের কাছে গ্রহণযোগ্য সম্মানিত ব্যক্তি, যে মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব থাকলে মানুষের কাছে সম্মানিত হওয়া যায়, তার ঊর্ধ্বেও একজন ব্যক্তি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এটা বাংলাদেশের জন্য যে কত বড় নিয়ামত সেটা আপনাদেরকে বুঝিয়ে শেষ করা যাবে না। যেমন আপনারা জানেন যে সাম্প্রতিক সময় আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম যে বাংলাদেশের বিরুদ্ধে এমন কোনো হীন কার্যক্রম নাই যেটা আওয়ামী লীগ করছে না, পার্শ্ববর্তী দেশও করছে না। তারা কিন্তু আমাদেরকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনায় দেশ কিন্তু এখন বিশ্বের কাছে, বিশেষ করে পররাষ্ট্রনীতিতে আমরা এমন সফলতা 53 বছরে কেউ দেখাতে পারে নাই। প্রত্যেকটি রাষ্ট্রের সাথে আমাদের এখন ভারসাম্য রক্ষা করে সম্পর্ক হচ্ছে, মানে আমরা কারো সাথেই কোনো সম্পর্ক করছি না আবেগে, কারোর সাথে কোনো সম্পর্ক নষ্টও করছি না আবেগে, আমরা আমাদের আত্মমর্যাদা, আমাদের চাওয়া পাওয়ার উপর ভিত্তি করেই সম্পর্ক চলমান রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এসে পাকিস্তানের সাথে যেমন সম্পর্ক করছেন, চায়নার সাথে যেমন সম্পর্ক করছেন, ইউরোপ আমেরিকা মিডল ইস্টের সাথে সম্পর্ক করছেন, পার্শ্ববর্তী দেশ দাদাবাবুরাও বাধ্য হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কুর্নিশ করে এসে এখন বসতে বাধ্য হচ্ছেন। এত বড় একটি রমজান গিয়েছে, আপনি অনুভব করেন নাই বিদ্যুতের কোনো ঘাটতি নাই, খাদ্যে কোনো ঘাটতি নাই, 16 বছরে যে জুলুম নির্যাতনে ছিলাম তার কোনো অবস্থান নাই। কিঞ্চিত যে সকল প্রবলেম এখনো বাংলাদেশে আছে সেটা সময়ের অপেক্ষা, এটা সমাধানযোগ্য। এবং কিছু জিনিস আছে যেটা কোনোদিনই সমাধানযোগ্য না, কারণ আমাদের মানুষদেরকে তৈরি করার এক পর্যন্ত সেটা সমাধান করা যাবে না। আমাদের পিপলদেরকে এডুকেটেড করতে হবে, মানুষদেরকে ভালো মন্দ শিখাতে হবে এবং সেটা বাস্তব জীবনে পালন করার মানসিকতা তাদের মাধ্যমে তৈরি করতে হবে। তো আমি যেটা বলতেছিলাম যে এখন কিন্তু সবাই ঠিক পেয়ে গিয়েছে যে আর কাজ হবে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দমিয়ে রাখা যাবে না। এবং এই সামিটটা কত বড় উপকার করবে সেটা আমি গতকালকে বিটিভির একটি টক শোতে বলেছিলাম যে এই সামিট থেকে শুধুমাত্র মানে একটা মিটিং করলাম আর চলে গেলাম সেটা নয়। আজ বাংলাদেশে আমার দেশের কতজনের হাতে কত পরিমাণই বা টাকা আছে। একটা দেশ কখনো বিদেশি ইনভেস্ট ছাড়া উন্নতি হতে পারে না। এই বাংলাদেশে যত বেশি বিদেশি বাণিজ্য আনা যাবে, টাকা আনা যাবে, ওদের ইনভেস্ট আনা যাবে, তত বেশি মিল কারখানা তৈরি হবে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান তৈরি হবে, আমার দেশের নাগরিকরা সেখানে চাকরি করবে, এক্সপার্টিস তৈরি হবে এবং এরা আবার এখান থেকে শিখে নতুন নতুন আপনার ব্যবসা বাণিজ্য, গার্মেন্টস ফ্যাক্টরি, বিভিন্ন আঙ্গিকে তারা কাজ করবে। আমার দেশে গাড়ি উৎপাদন হবে, আমার দেশে বাড়ি উৎপাদন হবে, আমার দেশে অল্প টাকায় সব পণ্য উৎপাদন হবে, আমার দেশের বিভিন্ন ফ্যাক্টরিতে মানুষ কাজ করবে। এটা এক অপূর্ণ সুযোগ। এই অপূর্ব সুযোগ এটাকে আমাদের ধরে রাখতে এই সামিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামিটে যেটা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তো গ্লোবালি পত্রপত্রিকা অনেকে দেখেছে, কিন্তু সরাসরি তিনি যখন আস্থা দিয়ে বলছেন যে আপনারা আসেন, আপনাদের জ্বালানি সাপোর্ট দিব, ইলেকট্রিক্যাল সাপোর্ট দিব, নিরাপত্তার সাপোর্ট দিব, ব্যবসায়িক সকল সুযোগ সুবিধা দেবো, আমাদের লাভ অনেক। ওই দেশ থেকে যখন টাকা ঢুকবে, এই টাকাটা আমার দেশে ডলার হিসেবে যখন ঢুকবে, আমার অর্থনীতির চাকা ঘুরে যাবে। দেখেন সামান্য আমরা এই যে রেমিটেন্স যোদ্ধাদেরকে অনেক সময় ছোট মনে করি, অথচ বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এই রেমিটেন্স যোদ্ধারা, সিংহভাগ। এই টাকাগুলো শুধু কিচ্ছু না, আপনার টাকা আপনি একটু ব্যাংকিং খাতে বাংলাদেশে পাঠালেই সরকার খুশি হয়ে যায়। এই যে সামান্য উপকারটি আপনি করছেন, সেই উপকারে আজকের বাংলাদেশের অর্থনীতি চলছে, চালিকা হচ্ছে। অতএব যখন বিদেশি টাকাগুলো আমার দেশে ইনভেস্ট হিসেবে ঢুকবে এবং এই দেশে আমরা ভালো ভালো সব জিনিস তৈরি করতে পারবো, তখন স্বভাবতই আমার দেশের সকল ব্র্যান্ডের জিনিসগুলো আসবে। আমাদেরকে একটু সহনশীল হতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে, ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি
পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।